নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে তো আমি তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি বাড়িতে চলে এসেছি। আর আসার পরে যে বাড়ি ঘরের আমার এত অবস্থা খারাপ ছিল, কারণ বুঝতেই পারছেন যে যেখানে মনে করেন যে ছেলে মানুষ একা থাকে না, সেখানকার অবস্থা সত্যিই খারাপই থাকে। ও যত জামাকাপড় পরেছে সেগুলো সব একবারে ঢিপ দিয়ে দিয়ে রেখেছিল, আর এত পরিমাণে মশায় ভরে গেছে। প্লাস মেয়েরও কিছু জামা আমি ধুয়ে দিয়েছি। এমনকি আমি যতবারই বাড়িতে যাই, আসার পরে আমি সব জামাকাপড় ওর আবার ধুয়ে নিই, কারণ এতদিন থেকে পরে থাকে তো সেগুলোতে পোকামাকড় হাঁটাহাঁটি করে, তারপরে ধুলোবালি থাকে। তো সেই জন্য আমি প্রত্যেকবার এসে সব জামাকাপড় ধুয়ে তারপরে কিন্তু ওকে আবার পরাই। আর এখন তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, তো এই জন্য আমি মেয়েকে নিয়েই ছাদে এসেছি। আর যখন না ও ছাদে আসে, ও চেষ্টা করে ও আমার মতন করে জামা কাপড় মেলবে। কিন্তু মেয়েটা সত্যিই আমার লক্ষ্মী। না হলে পরে এত ছোট বাচ্চা এত পরিমাণে বোঝে আমাকে, যেটা হয়তো বড়রাও বুঝতে পারে না। ওকে যেটুকু আমি বলি ও সব কথাগুলো সুন্দরভাবে মানে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে এগুলো করে তারপরে গিয়ে আমি রান্নাটা বসাবো। সোনা মা, তোমার জামা মেলা হয়ে গেছে? হয়ে গেছে, চলো তাহলে নিচে যাই, কিছু খেয়ে আসি। দেখি তোমাকে, দেখি একটু। এই 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 গেল গেল, তুমি পড়ে গেলে কিন্তু। ব্যথা লাগলো না? আবার তুমি বালতি নিয়ে হাঁটছো। চলো মা, দেখো হাওয়া ছেড়ে দিয়েছে। কতগুলো জামা কাপড় দিয়ে গেলাম, আরও কতগুলো আছে, ওগুলো নিচে থেকে নিয়ে আসবো। এই দুষ্টুটাকে নিয়ে 2-3 বার করে নিচে নামা ওঠা না, একদম হাঁপিয়ে যাই। আসো। আর এই যে গাছে কত ফুল ফুটেছে, আজকে সুন্দর করে একটু পুজো দিয়ে দেব। জামা কাপড় সব মেশিনে দিয়ে দিয়েছি। আসলে বাড়িতে গেছিলাম তো এত জামা কাপড় হয়ে গেছে, মানে ও এই কদিন মনে হয় কিছু ধোয়নি, মেশিনও চালায়নি সেইভাবে। আর 1 মাস আমি বাড়িতে ছিলাম না, তো অনেক জামা কাপড় জমে গেছে। তো কালকে 2 লট ধুয়ে দিয়েছি, আজকে 2 বালতি দিয়ে এসেছি। এটা আমার লাস্ট আছে, কিছুটা হাতে হাতে কাচার আছে, সেটা আমি আস্তে আস্তে কেচে নেব। বাস। তো এখন আমি এটাকে দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই, কারণ ও আবার চলে আসবে। ঘরের মোটামুটি সমস্ত কাজ হয়েই গেছে। এই গাছের পাতাগুলো একটু পরিষ্কার করতে হবে, গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এগুলো সব এত ধুলা ধুলা হয়েছিল, ও তো ছেলে মানুষ না, এত কিছু করতে পারেনি। তো এগুলো সব পরিষ্কার করেছি, কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করা হয়নি, এগুলোতে ধুলো জমে আছে, এগুলো একটু পরিষ্কার করতে হবে। আর এখন এই যে ঘর ঝাড়ু দিচ্ছি, দিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে স্নান করিয়ে দেব। এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, এত ভালো লাগে এই জায়গাটা আমার। যখন আমি একা থাকি না, তখন এইভাবেই ওকে আমি এই চেয়ারটার মধ্যে বসিয়ে দিই, যদিও বা কিছু কিছু সময় বসতে চায় না। তো যখন ও বসে তখন আমি ওকে একটু ফোনে গান টান চালিয়ে দিই, আর সেইভাবে আমি বাকি কাজগুলো সেরে নিই। জানো তো, ও হওয়ার পর থেকে না কখনো কখনো আমার এমনও দিন যায় যে আমি হয়তো সারাদিন ব্রাশ করতেও ভুলে যাই। অনেকে শুনে হাসবে যে এটুকু বাচ্চা নিয়েও কিছু করতে পারে না, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই না। আর মাঝে মাঝে যে ব্রাশ করতে হবে সেই জিনিসটাও আমার মাথা থেকে চলে যায়। সব সময় হয় না, কিন্তু কিছু কিছু সময় এটাই হয়। অনেক সময় এমনও হয় যে আমি খাওয়া দাওয়া করি না সারাদিন, তারপরে একবারে 4টার সময় যখন ওর বাবা আসে তখন ভাত খাই। তো দিন এমন তো সব সময় থাকবে না, ও একটু বড় হলে আমার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যে কদিনও ছোট আছে আমার রুটিনগুলো এভাবেই চলবে, আর এতে আমার খারাপও লাগে না। কিছু কিছু সময় তো রাগ হই, আর প্রত্যেকটা মানুষই রাগারাগি তো একটু হলেও করে, কিন্তু অতটা বেশি না।
সোনা মা একা একা খেলছো? সোনাটা বসে বসে গান দেখছে। ভাবি যে ওকে ফোন দেবো না, স্ক্রিন টাইম দেবো না, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি একা সব কাজ করি, মানে ঘরে একাই থাকি, তো ওকে আমার একটুখানি ফোন দিয়ে তারপরে কাজগুলো করে নিতে হয়। ও যেটুকু খেললো খেললো, মাঝে মাঝে ওকে একটু কোলে নিয়ে নেব। তো ওই জন্য এখন ফটাফট করে এই যে কাউকে ফোন লাগাচ্ছে। ও কী করে জানো, এখন ফোন লাগানো শিখে গেছে। আমার ভাইকে ফোন করবে, মাকে, বাবাকে, যেহেতু ওদের ফটো দেওয়া, এখন এই যে ওর মামিকে ফোন করছে। তো যাই হোক, এখন আগে আমি রান্নাটা বসিয়ে দিই, তারপরে ওর সাথে একটু খেলবো। কি দেখবে? গাড়ি দেখবে? চাপ করা তোমার শোনা হাঁটি করবে? আচ্ছা, এটা খুলে দিই। হ্যাঁ, এটা রেখে দিই, খুলে দিয়ে দাঁড়াও। জানো তো, যখন ঘরে কেউ থাকে না আর একা একা সারা দিন বাচ্চাকে সামলাতে হয়, তখন মাঝে মাঝে না ওর ওপর আমার খুব মায়া আসে। কারণ সব সময় তো ওকে আমি কোলে নিতে পারি না। কিছু সময় আমি কাজকর্ম করি, কিছু সময় ওকে একটু আরও আদর করি, আর কিছু সময় ও এত বেশি বিরক্ত করে না, ও নিজেও বিরক্ত হয়ে যায়। এই চার দেওয়ালের মাঝখানে একটা বাচ্চা সারাদিন আর কতক্ষণ কাটাতে পারে? তেমন কোনো খেলার সাথীও নেই। আর আমার যে পুচকাটা ছিল, মানে দাদা ভাইয়ের যে ছেলে, সে হচ্ছে আবার স্কুলে ভর্তি হয়েছে। তো সেই কারণে ওর খেলার সাথীটাও নেই। এই জন্য সারাদিন ঘরে থাকতে থাকতে না ও ইরিটেট হয়ে যায়। আমি রান্না করতে করতে মাঝে মাঝে চলে আসবে, পা ধরে বলবে মা কোলে নাও। সত্যি ওর এই পা ধরে যখন আমাকে বলে, জড়িয়ে ধরে বলে মা একটু কোলে নাও, আমি খেলবো না, আমি দাঁড়াবো না, আর আমি যখন নিতে পারি না, আমার সত্যি খুব বেশি খারাপ লাগে। অনেকেই হয়তো বলবে এটা, যে কেন, রান্নাটা কিছুক্ষণ পরে করেও তো নেওয়া যায়। কিন্তু সত্যি কথা বলছি, এরকম হয় না গো। কারণ কি বলো তো, আমার হাজবেন্ড আসবে যখন, তখন তাকে খেয়ে আবার দোকানে যেতে হবে। এমনকি আমি এখন এমনই রান্না করি যে এই রান্নাটা মেয়েও খেতে পারে। তো সেই জন্য আমাকে সম্পূর্ণ রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হয়, যাতে কিনা ওকেও আমি সময়ে খাওয়াতে পারি। অনেক দিন থেকে ভাবি যে সুন্দর করে ব্লগ করব, সুন্দর করে সব জিনিস ক্যাপচার করব, কিন্তু প্রত্যেকটা জিনিস যে এত সুন্দর করে হয়ে ওঠে না। ঠিক আমাদের জীবনের মতনই, আমাদের জীবন কি সবসময় একই রকম থাকে বলো? তার জন্য এখন আমারটা একটু অগোছালো আছে ঠিকই, একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সেই আশাতে ব্লগিংও চালিয়ে যাচ্ছি, মেয়েকেও মানুষ করছি। মাঝে মাঝে তো মনে হয় যে চাকরি বাকরি করতে যাব, সবার মতন একটু মানে নিজের মতন কামাই করব, কিন্তু যখন আমি এই মেয়ের কথা ভাবি, তখন সেগুলো আর ইচ্ছে হয় না। তখন মনে হয় যে না, এই ছোট্ট মানুষটাকে একটু করে বড় করি, পরেরটা পরে দেখা যাবে। আয় তবে, আয় তবে সহচরী, হাতে হাতে, তারপরে নাচিবি, গাহিবি। আয় তবে হাতে হাতে, নাচিবি, গাহিবি। গুড গার্ল। খেলো মা। আজকে তো মঙ্গলবার, আমার নিরামিষ। তো আমি এখানে ডাল বসিয়েছি, আর এখানে একটু বেগুন ভাজা, ভেজ ডাল করব, সবজিটা পরে ভেজে নেব। আর এখন পেয়েছে খিদে। তো এই যে ভাই আশীর্বাদে যে চকলেট পেয়েছিল, ওখান থেকে কয়েকটা চকলেট আমাকে দিয়েছে, ড্রাই ফ্রুটসও দিয়েছে কিছু। তো এখন এই চকলেটটা খাবো।
সোনা মা, তুমি এগুলো কেন ফেলে দিচ্ছ মা? এগুলো গোছাতে আমার কষ্ট হয় না? এগুলো গুছিয়ে রাখো মা, গোছাতে আমার কষ্ট হয় তো। থ্যাংক ইউ মা, রেখে দাও মা, রেখে দাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। লবণ, লবণও আছে আমার কাছে, চিনিও আছে। পড়ে যাবে মা, এটা শুদ্ধ নিয়ে পড়ে যাবে একদম। খেলো, বলো কি করবে? শুয়ে থাকবে? আর হুম, কাকুটা তো চলে গেছে মা, গাড়ি নিয়ে চলে গেছে, নোংরা গাড়িটা তো চলে গেছে মা। নোংরা দিয়ে দিয়েছি আমি। হুম সব কাজ হয়ে গেছে আমার সোনাটার। পাপা কি বললো? পাপা বললো আলু ভাজা করলেও হবে, আলু সেদ্ধ করলেও হবে। এই খেলো, ভাইয়ের সাথে খেলো তুমি, সোনা মা তো। তোমার কি মন খারাপ? কি লেগেছে দেখি এখানে, দেখি। খাবার লেগে আছে এখানে, ধোয়া হয়নি মা, ভালো করে ধোয়া হয়নি। ভাইকে একটু আদর করো, ঘুম পাড়িয়ে দাও ভাইকে। বসো, হ্যাঁ বসিয়ে রাখো। হাতের কিছুটা কাজ সেরে মেয়েকে স্নান করিয়ে নিয়েছি। এখন ওকে রেডি করিয়ে তারপর আমি ওকে খেতে দেবো। আর ওই যে মাঝে মাঝে কোলে কোলে ঘুরে খায়, মাঝে মাঝে চেয়ারে বসেই খায়। দেখি এখন ওনার মুড অনুযায়ী, চেয়ারে বসে খেলে তো আমার একটু স্বস্তি, চেয়ারে বসে না খেলে তো ওই কোলে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে। যতই হাত ব্যথা করুক, যতই আমি ক্লান্ত হই, ও যখন পুরোপুরি পেট ভরে খেয়ে নেয় না, তখন সত্যি একটুও খারাপ লাগে না, ক্লান্তিটাও আর ক্লান্তি মনে হয় না। শুধু আমি এটাই চাই যে ও যেন একটু প্রপারভাবে খেয়ে নেয়। মাঝে মাঝে তো এমন করে না যে সকালের খাওয়ার স্কিপ করে দেয়। সবাই বলে এটার বদলে ওটা দাও, ওটার বদলে ওটা দাও, কিন্তু খায় না। যখন ওর না খাওয়ার থাকে ও কিছুই খায় না। তাতে ওকে আমি অমৃত এনে দিলেও ও খাবে না। আর যখন ওর খিদে পায় ও ঠিক নিজে থেকে বলবে, মা খেতে দাও। এখন তো আবার নাম ধরে ডাকে, তো মাঝে মাঝে ওটাও বলে যে শ্রাবণী খেতে দাও, খিদু পাচ্ছে খিদু পাচ্ছে। তো সেই জন্য যখন ও খেতে চায় আমি তখন ওকে খাওয়াই। যখন ও খেতে চায় না, এক দুইবার বলি ঠিকই, খুব বেশি আমি ওকে ফোর্স করি না, কখনোই জোর করে খাওয়াই না। কান্না করছো? কান্না করে না মা। রাগ হয়েছে? তোমার কি রাগ হয়েছে? তুমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবে? লিপ বাম কি করবে? লাগাবে? ঠিক আছে, হাতেও লাগাবে? আগে তোমার মেহেন্দি দেখাও আমাকে, মেহেন্দি দেখাবে না? আসো। ক্রিম তুমি খোলো তো। হয় না? এই তো আর কটা দিন আমার হাতে খাবে, তারপরে তো নিজে থেকে খাওয়া শুরু করলে তো আমার হাতে আর খেতে চাইবে না। তাও যতদিন আমি পারবো আমি ওকে খাইয়ে দেবো। আমার খাওয়াতে খুব ভালো লাগে। শুধু এখন আমার মেয়ে হয়েছে বলে না, আমি আমার ভাগনা ভাগ্নিদেরকেও খুব খাইয়ে দিতাম। আমার দাদার মেয়েরা আছে, পায়েল, প্রিয়া, ওরাও যখন আমার কাছে আসতো, পিসি খাইয়ে দাও, আমার হাতেই ওকে খাওয়াতাম। তো এই খাওয়ানো জিনিসটা আমার খুবই ভালো লাগে। এমনকি তোমরা শুনলে হাসবে, যখন আমি কলকাতাতে থাকতাম না, কলকাতাতে আমার বরকেও আমি খাইয়ে দিয়েছি। তো এই জন্য খাওয়াতে আমার বিরক্ত লাগে না। বিরক্ত লাগে তখনই যখন ও প্রপারভাবে খায় না। তো যাই হোক, ও যেহেতু বেগুন ভাজা খুব বেশি ভালো খায়, তাই ওর জন্য একটু গরম গরম বেগুন ভাজা করে দেবো, ঘি দিয়ে ভেজ ডাল দিয়ে ভাত দিয়ে দেবো, ও খেয়ে নেবে। খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করব। এই স্নান থেকে মনে পড়লো, জানো তো মাঝে মাঝে এমন হয় যে আমার স্নান করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সবাই বলবে যে কী করো, তেমন কিছুও তো রান্না করছো না। কিন্তু যারা বাচ্চাকে এই যে একা সামলাও, তারা ঠিক বুঝতে পারবে যে আমি সারাদিনে কী করে সব কিছু করি। মাঝে মাঝে তো ওকে কোলে নিয়ে আমার বসে থাকতে হয়, কিছুই করার থাকে না। কারণ ও মাঝে মাঝে এতটা কান্না করে, তখন মনে হয় যে না, রান্নাবান্না ছেড়ে ওকে কোলে নিয়ে বসে থাকি, দরকার পড়লে একটু সেরেলাক খাইয়ে দেবো।
আমি এখন বসে বসে যখন ওর আগের ভিডিওগুলো বা ফটোগুলো দেখি, দেখি কত তাড়াতাড়ি মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। এই কয় মাস আগেই তো একদম নান্দুবুন্দু ছোট্ট একটা বাচ্চা ছিল, এখনই হুট করে কতটা বড় হয়ে গেছে, হাঁটাও শিখে গেছে। কতদিন যখন হাঁটতে শেখেনি তখন সবাই আমাকে বলতো যে মেয়ে 2 বছর হতে আসলো, কেন এখনও হাঁটা শিখলো না। যাক, ফাইনালি সে হাঁটা শিখেছে। অনেক কষ্টে মেয়েটাকে এখানে ঘুম পাড়িয়ে দিলাম। ভাতটা তো খেলো না পুরোটা, ওটা আমিই খেয়ে নিয়েছি। তো ভাবলাম যে থাক ঘুমিয়ে নিক, তারপরে আমি ওকে খাইয়ে দেবো। আর এদিকে আমার ঘরের অবস্থা এতটা বাজে হয়ে গেছে না, মানে কোন দিক থেকে স্টার্ট করব, কোন দিক থেকে কি না, কিচ্ছু বুঝতে পারছি না। এখানে আমার সব ধোয়া জামা কাপড়ই রয়েছে, সব ভাঁজ করা আছে, এগুলোকে সেট করতে হবে। বিছানার অবস্থাও খুব খারাপ। যাই হোক, এখন আস্তে আস্তে এগুলোকে একটু ঠিক করে নিই। আজকে রান্না তেমন কিছু করিনি, শুধু ডাল বেগুন ভাজা হয়ে গেছে, এখন একটু সয়াবিন করবো, বাস হয়ে যাবে। যতবারই আমি বাড়িতে যাই না, মানে আসার পরে একটা যেটা আমার প্রবলেম হয়ে যায় কি, যে আমি তো যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখে যাই, কিন্তু যখন আসি তারপরে না এসে দেখি আমার সব কিছু লণ্ডভণ্ড হয়ে আছে। মানে আমার হাজব্যান্ড পুরোটা একদম কিছু না কিছু তো ও করেই রাখে। তারপর এতদিন থেকে ঘরগুলো যেহেতু পরিষ্কার করা হয় না, সেইভাবেও ছেলে মানুষ তেমনভাবে পরিষ্কার করতে পারে না, তো তেমনভাবে যেহেতু পরিষ্কার হয় না, এইবার আসার পরে তো মানে মাথাটা পুরো খারাপ হয়ে আছে। ওর যে দোলনাটা রয়েছে, দোলনার মধ্যে পুরো জামা কাপড়ে ভর্তি, মশায় পুরো ভরে গেছে। মানে এসে না লিটারেলি এত মানে রাগ উঠছে, ইরিটেশনও ফিল হচ্ছে। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, হ্যাঁ, মানে আমার কোনো কাজের বউ বলো বা রান্নার লোক বলো, আমার কিছু নেই। এবার সমস্তটা যেহেতু নিজের হাতে করতে হয় না, এই জন্য আমার মানে একটু বেশি রাগ উঠছিল। তবে ঠিক আছে, আস্তে আস্তে করে নিচ্ছি। আর আমি না ওরকম করে থাকতে পারি না, মানে যে ঠিক আছে চলো কালকে করে নেবো বা নেক্সট এক সপ্তাহের মধ্যে করে নেবো, এরকম আমি পারি না। যতক্ষণ সব কিছু ক্লিয়ার না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসতেও পারি না। তো এই জন্য ভাবছি যে একটু একটু করে রান্না করব। মানে এই কদিন তেমন ভালো খাওয়া দাওয়া হবে না, ওই ডাল আলু ভাজা বেগুন ভাজা বা আলু মাখা একটু সবজি এইসবই হবে। তো এগুলো করে নিই, পরে আস্তে ধীরে সব কিছু গোছাগুছি করব। এখনও স্নান করা হয়নি, কিচ্ছু হয়নি আমার। আজকে একটু ভালো করে ঠাকুর পুজো দিতে হবে, অনেকদিন থেকে ভালো করে পুজোও দেওয়া হয়নি। এদিকে আমার চুলের যে অবস্থা, ভাবছি যে সামনে তো ভাইয়ের বিয়ে, প্রত্যেক মাসে একটু একটু করে মাসাজ করাবো, একটু ম্যানিকিওর পেডিকিওর সবটা করাতে হবে। আমি কোনোদিনও ম্যানিকিওর করাইনি, সত্যি কথা। মানে অনেকে শুনলে লিটারেলি হাসবে যে এখনকার দিনে কেউ এগুলো করায় না, কিন্তু আমি সত্যি করাইনি কখনই। হাতের খুবই বাজে অবস্থা হয়ে আছে, এগুলো ঠিক করতে হবে। পায়ের অবস্থা খুব বাজে হয়ে আছে, অল্প অল্প করে সবই ঠিক করে নেব। আর ঘরটাও একটু লণ্ডভণ্ড আছে, আস্তে আস্তে করে সেগুলোও গোছাবো, কিছু ইন্টেরিয়ার করাতে হবে। ওপরের ঘরগুলি আস্তে আস্তে গোছানো হচ্ছে, এটাও একটু করে গোছাতে হবে। তো হ্যাঁ, বাস এইভাবেই লাইফ চলছে। মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন লাগে কিসে বলো তো, যখন দেখি না যে সবাই কাজ করছে আর আমি এরকম হাউসওয়াইফ হয়ে আছি। তবে তার কিছুক্ষণ পরেই মুডটা সুইচ হয়ে যায়, ওর দিকে চোখটা যায়, তখন মনে হয় যে না চলো ঠিক আছে, ও আমার কাছে অনেক বড় একটা পাওনা। তো সেই জন্যই কিছু ফ্রাস্ট্রেশন আমি ওর জন্যও ভুলে যাই। মাঝে মাঝে না মানে কথা বলার জন্য কেউ থাকে না, তখন একটা দিকে ভালো লাগে যে অ্যাটলিস্ট এই যে ব্লগটা স্টার্ট করেছি। আর হ্যাঁ, ব্লগ স্টার্ট করেছি এই কারণে, কারণ আমার কাছে এখন নতুন ফোন আছে, আমার হাজব্যান্ড আমাকে জন্মদিনে ফোন দিয়েছে, তো সেই জন্যই ব্লগটা স্টার্ট করতে পেরেছি। আগের ফোনটা না একটু নষ্ট হয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই যে এই পেছনের ক্যামেরাটা ভালো আছে, বাট ফ্রন্ট যে ক্যামেরাটা না, এটা একদম আবছা হয়ে গেছে, তো সেই কারণেই ব্লগিং করা হচ্ছিল না। আর থাইল্যান্ডের ব্লগগুলো পুরো জমে গেছে, তো এখন রেগুলার বেসে, রেগুলার না পারলে পরেও উইকলি 3-4টে ব্লগ তো দিয়েই দেবো। এটা এখন থেকে একদম পণ নিয়ে রেখেছি যে এই কাজটা আমাকে ডেলি রুটিনের মধ্যে অ্যাড করতেই হবে। যাক, এখানে একটু কথা বলে ভালো লাগে, যাই এখন ফটাফট কাজ করে দিই, না হলে পরে আমার অনেক কাজ জমে থাকবে, আর এদিকে মেয়েটাও ঘুম থেকে উঠে যাবে। তো এখনকার মতো টাটা, ফটাফট রান্না করে একবারে লাঞ্চে দেখা করবো, টাটা।